নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। তবে শুরুতেই সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এসে গেল 2026। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক, সকলে ভালো থাকুন, এটুকুই চাওয়া। ডিসেম্বরের একেবারে শেষ দিকে এক শীতের সকাল আমি চলে এসেছি দমদম স্টেশনে। আজকের গন্তব্য হুগলির পান্ডুয়া। প্ল্যাটফর্মে ঢুকছে কাটোয়া লোকাল। আগে ট্রেনে উঠেনি, বাকি কথা তারপরে হচ্ছে। ছেড়ে দিয়েছে ট্রেন। ফাঁকা ট্রেনে সুন্দর জালনার ধারে বসে গিয়েছি আমি। এই বুড়ো বয়সেও কিন্তু জালনার ধার পেলে আমি বেজায় খুশি হই। কাটোয়া লোকাল ধরে আমি নামবো ব্যান্ডেলে, সেখান থেকে আবার ট্রেন বদলে যাব পান্ডুয়াতে। যেতে যেতে বরং শুনে নিই পান্ডুয়ার ইতিকথা। পান্ডুয়া পশ্চিমবঙ্গে দুটি, একটি মালদা জেলায়, অন্যটি হুগলি জেলায়। হুগলির পান্ডুয়া ছোট পান্ডুয়া নামেও পরিচিত। হাওড়া স্টেশন থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হুগলি জেলায় ব্যান্ডেল বর্ধমান রেলপথে একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই পান্ডুয়া। অতীতে এই স্থানের নাম ছিল প্রদ্যুম্ননগর, অন্য মতে পণ্ডুনগর বা পাণ্ডুনগর। মনে করা হয় পাণ্ডু বা পাণ্ডু দাস নামের কোনো এক হিন্দু রাজার নাম থেকেই এই স্থানের নাম হয়েছে পান্ডুয়া। তবে পান্ডুয়ায় ছড়িয়ে আছে ইতিহাসের নানান নিদর্শন। পুরাণ, কাল্পনিক লোককথা এবং ইতিহাসের মিশেল এখনও কিছুটা রহস্যময় করে রেখেছে এই পান্ডুয়াকে। কথা বলতে বলতে চলে এসেছি ব্যান্ডেলে। ধরে নিয়েছি হাওড়া বর্ধমান মেন লাইনের লোকাল। এখান থেকে আধ ঘন্টা মতো সময় লাগবে আমার পান্ডুয়া পৌঁছতে। তৎকালীন সময় পান্ডুয়া ছিল একটি বিখ্যাত জনপদ এবং বাণিজ্য কেন্দ্র। দ্বাদশ শতাব্দীর প্রায় শেষ পর্যন্ত পান্ডুয়া, মহানাদ, আদি সপ্তগ্রাম এবং ত্রিবেণীর অঞ্চলগুলিতে হিন্দু রাজার শাসন ছিল। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ধর্মীয় বিবাদকে কেন্দ্র করে একটি মুসলিম পরিবারকে রাজা কঠোর শাস্তি দেন। এই ঘটনা সেই পরিবার দিল্লির সম্রাটকে জানিয়ে রাজার শাস্তির দাবি করে। দিল্লির মসনদে তখন ফিরোজ শাহ। সম্রাটের নির্দেশে তার প্রধান সেনাপতি জাফর খান গাজী 1297 সালে ত্রিবেণীর হিন্দু রাজাকে পরাজিত করে মুসলিম শাসন কায়েম করে। আনুমানিক 1322 সালে পান্ডুয়ায় মুসলিম শাসন শুরু হয়। তারপর সারা বাংলায় মুসলমান আধিপত্য দ্রুত বিস্তার লাভ করে। শুরু হয় প্রাচীন হিন্দু স্থাপত্যের বিনাশ। এই অঞ্চলগুলিতে প্রচুর হিন্দু মন্দির এবং বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে সকলেই মনে করেন। তাই আজও বিতর্কিত ত্রিবেণীর জাফর খান গাজী দরগা বা 127 ফুট উচ্চতার পান্ডুয়া মিনার এবং বাড়ি মসজিদ। মাঘ মাসে পান্ডুয়ায় শতাব্দী প্রাচীন একটি মেলা হয়। মেলাটি প্রায় 1 মাস ধরে চলে। হিন্দু মুসলিম সকলেই এখানে আনন্দে মেতে ওঠেন। ইতিমধ্যে ট্রেন ঢুকছে পান্ডুয়া স্টেশনে। এবারে নেমেই হবে বাকি কথা। আমায় নামিয়ে দিয়ে গন্তব্যের দিকে চলে গেল বর্ধমান লোকাল। স্টেশন চত্বর কিন্তু এখানেও বেশ পরিচ্ছন্ন। এবার বেরোনো যাক স্টেশন থেকে। আমি যাব পান্ডুয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমার সমস্ত দ্রষ্টব্যই ওপাশে। বেরিয়ে পড়েছি স্টেশন থেকে, শুরু করেছি হাঁটা। এখানে কিন্তু অনেক টোটো বা অটো আছে, আপনারা চাইলে তাতে চড়েও যেতে পারেন। তবে আমি তো হাঁটতেই বেশি পছন্দ করি। আশপাশটা দেখতে দেখতে সুন্দর যাওয়া যায়। আমার প্রথম গন্তব্য পান্ডুয়ার বিখ্যাত মিনার এবং সংলগ্ন বাড়ি মসজিদ। তবে তার আগে একটু দাঁড়াবো। চলে এসেছি তেলিপাড়ায়, পান্ডুয়া চৌমাথাতে। এখানে ঠিক 4 রাস্তার মুখেই জিটি রোডের ধারে আছে বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডার। পান্ডুয়ায় অনেক মিষ্টির দোকানই আছে, তবে তার মধ্যে বিবেকানন্দের বেশ নামডাক। দোকানে ক্রেতাদের ভিড়ও দেখলাম। বহু রকমের মিষ্টি আছে। তবে ওদের কাছ থেকে জেনে 2টি মিষ্টি নেওয়া হবে বলে ঠিক হলো। একটি হলো মালাই চপ, অন্যটি গুড়ের কালাকাঁদ। এই শীতের সময় নলেন গুড়ের মিষ্টি
একটা অন্য মাত্রা এনে দেয়। দোকানে তেমন খাওয়া দাওয়ার জায়গা নেই, তাই নিয়ে নিলাম 2টি মিষ্টি। খাওয়া হবে পরে যে কোনো একটা সুন্দর পছন্দসই জায়গা দেখে। মিষ্টি নিয়ে আবার হাঁটা। বেশি নয়, জিটি রোড ধরে মিনিট 5 মধ্যেই চলে এলাম ঐতিহাসিক মিনারের কাছাকাছি। এই তো বাঁদিকে ঘুরতেই দেখা মিলল সেই মিনারের। একই চৌহদ্দির মধ্যে মিনার এবং বড়ি মসজিদ। পান্ডুয়া মিনার এবং 22 খিলানের বড়ি মসজিদ পান্ডুয়ার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, কিন্তু সেখানে সকলের প্রবেশে নিষেধাজ্ঞা আছে প্রশাসনের পক্ষ থেকে। তাই গেটে একটা বড় তালা, বাইরে থেকেই দেখতে হবে। পান্ডুয়া মিনারটি পর্যটক এবং গবেষকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, কারণ প্রায় অক্ষতভাবেই তা এখনও খাড়া দাঁড়িয়ে আছে। জিটি রোডের ধারে বড়ি মসজিদের দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান। কোনো গবেষক মনে করেন যে শাহ সুফিউদ্দিন পাণ্ডু রাজাকে যুদ্ধে হারিয়ে বিজয় স্মারক হিসেবে এটি তৈরি করিয়েছিলেন 1340 সাল নাগাদ। তবে সালটি নিয়ে এবং ঘটনা নিয়ে মতভেদ আছে। আরেকটি মত অনুযায়ী এটি ছিল বড়ি মসজিদের মিনার। বড়ি মসজিদ অবশ্য এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়, কিন্তু 5তলা মিনারটি টিকে রয়েছে এখনও। মিনারের কাঠামো গোল, নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে গিয়েছে প্রত্যেকটি তলা। ভিতর দিয়ে একটি পেঁচানো সিঁড়ি উঠে গিয়েছে একেবারে উপর পর্যন্ত। আগে সেখানে উঠতে দেয়া হতো। প্রত্যেক তলায় বারান্দা আছে। জানা যায় 5তলা মিনারটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল একসময়, পরবর্তীতে তা সংস্কার করা হয়েছে। 5তলা মিনারের প্রথম তলার ব্যাস 60 ফুট। মিনারের সবচেয়ে উপরের তলার ব্যাস 15 ফুট। ভিতরে উঠেছে ঘোরানো সিঁড়ি। প্রতিটি তলায় রয়েছে চাতাল এবং ঘুলঘুলি, তবে সিঁড়ির দরজা তালাবন্ধই থাকে। মিনারের উত্তর দিকে অবস্থান বড়ি মসজিদের। আদি শঙ্করাচার্যের মতে প্রদ্যুম্ননগর অর্থাৎ পান্ডুয়া একটি সতীপীঠ। এখানেই দেবী শৃঙ্খলা প্রতিষ্ঠিত ছিলেন। সতীর উদর পড়েছিল এই স্থানে, যদিও এর কোনো অস্তিত্ব বর্তমানে চোখে পড়ে না। পান্ডুয়ার ইতিহাস নিয়ে যারা চর্চা করেছেন তাদের অনেকের মতেই মসজিদের বিভিন্ন অংশে দেখা মেলে হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্য রীতির অংশবিশেষ। তা নিয়ে বিতর্ক। কারো মতে এই মসজিদ হিন্দু অথবা বৌদ্ধ আমলের কোনো নির্মাণের উপরে স্থাপিত। ঠিক কবে এই মসজিদ তৈরি হয়েছিল তার কোনো সঠিক হিসেব ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দেয়নি। তবে নির্মাণ শৈলী এবং আনুষঙ্গিক নিদর্শন দেখে ইতিহাসবিদদের অনুমান 14দশ শতকের মাঝামাঝি সময়ে এটি তৈরি হতে পারে। কিংবদন্তিতে পাণ্ডু রাজা কীভাবে দিল্লির সুলতান ফিরোজ শাহ খিলজির জনৈকীয় আত্মীয় শাহ সুফিউদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন এবং কিভাবে তার রাজ্য তুর্কি আফগান শাসনাধীনে এসেছিল তার বর্ণনা রয়েছে। কিন্তু পাণ্ডু রাজ্য সুলতানি রাজ্যাংশে পরিণত হওয়া সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য সমর্থন কিন্তু পাওয়া যায় না। এ যুগের ঐতিহাসিক দলিলপত্র কিংবদন্তির শাহ সুফিউদ্দিন সম্পর্কে নীরব। বর্তমানে বড়ি মসজিদ আনুমানিক প্রাক মুঘল যুগের একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত চিত্তাকর্ষক প্রত্নস্থল। এর সম্মুখভাগে সাহান বা উন্মুক্ত অঙ্গন রয়েছে। 2টি সমান্তরাল ব্যাসল্ট পাথরের স্তম্ভের সারি মসজিদটির অভ্যন্তরকে 3টি আইলে ভাগ করেছে। খিলান এবং ইটের পেন্ডেন্টিভের উপর প্রতিষ্ঠিত 63টি গম্বুজের ছাদ বর্তমানে বিলুপ্ত। আইলের একই সরল রেখায় প্রতি সারিতে 21টি করে মোট 3টি সারিতে গম্বুজগুলি ছিল। ব্যাসল্ট স্তম্ভগুলি প্রাক ইসলামী স্থাপত্য থেকে আনা হয়েছে এবং এগুলি ভিন্ন ভিন্ন ডিজাইনের। কয়েকটি স্তম্ভ হিন্দু এবং বৌদ্ধ প্রতিমূর্তির চিহ্ন বহন করছে। কিবলা দেওয়ালে 21টি মিহরাব রয়েছে। কেন্দ্রীয় মিহরাবের ডান পাশে কালো ব্যাসল্ট পাথরের সিংহাসন আকৃতির মিম্বারে 3 খাঁজ বিশিষ্ট 3 খিলানের ক্যানোপি বা চাঁদোয়া রয়েছে। মসজিদটিতে 21টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। পাশ থেকে আইলে প্রবেশের পথ তৈরির জন্য ইমারতের উত্তর এবং দক্ষিণ পাশে 3টি করে প্রবেশপথ রয়েছে। এখন একটি ব্যতি রেখে অন্য সকল পাশেই প্রবেশপথ বন্ধ। ফলে মসজিদে বর্তমানে 22টি প্রবেশপথ রয়েছে। এ থেকেই মূলত এর স্থানীয় নাম হয়েছে
22 দরওয়াজা। কোনো শিলালিপির অনুপস্থিতির কারণে এই মসজিদের নির্মাতা বা নির্মাণকাল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত কিছু করা যায় না। শাহ সুফিউদ্দিনের সঙ্গে এই মসজিদের সম্পর্ক আছে বলে স্থানীয়ভাবে মনে করা হয়। কিছু স্থাপত্য উপাদান যেমন লাল সরু ইটের ব্যবহার, ছাদের ধ্বংস হয়ে যাওয়া নিচু অবতল আকৃতির গম্বুজ, লিওয়ানের সাধারণ পাথরের স্তম্ভ, ধ্বংসপ্রাপ্ত মন্দিরের উপাদানের ব্যবহার, নিচু খিলানযুক্ত প্রবেশপথ ইত্যাদি থেকে মসজিদটির নির্মাণকাল 14 শতকের বলেই মনে করা হয়। ইতিহাসের চেয়ে এখানে বেশি কথা বলেই লোককথা বা জনশ্রুতি। স্থানীয় মানুষজনও সেই মতকেই বেশি প্রাধান্য দেন। মিনারের ঠিক বিপরীতে জিটি রোডের ধারেই রয়েছে হযরত শাহ সুফি সুলতানের মাজার। কাছেই রয়েছে, তাই সেখানেও একটু ঢোকাই যাক। বড় রাস্তার কোলাহল ছেড়ে ভিতরে ঢুকতেই বেশ শান্ত নিরিবিলি একটা আবহ, গাছগাছালি ছায়া ঘেরা পরিবেশ। সকালের দিকে এখন তেমন মানুষজনও নেই। শুনলাম শাহ সফিউদ্দিনের স্মৃতি বিজড়িত এই মসজিদ চত্বর। এখানে মুঘল রীতিতে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট সমাধি ভবন রয়েছে। শাহ সফিউদ্দিনের সঙ্গে সম্পর্কিত বলা হলেও এর কোনো ঐতিহাসিক প্রমাণ কিন্তু এখানেও মেলেনি। যাই হোক, মসজিদ এবং মাজার সামনাসামনি, মাজারের দরজা খোলা, তাই আমি প্রবেশ করলাম সেখানে। এখানে অবশ্য মহিলাদের প্রবেশ নিষেধ। মাজারের আবহ যেমন হয়, তবে চারিদিক গাছপালায় ছায়া এই জায়গাটি এখন কিন্তু নিঝুম নিস্তব্ধ। মাজার দেখে এবার বাইরে এলাম। এবারে রওনা দেয়া যাক এখান থেকে। মাজার থেকে এবারে চলেছি পান্ডুয়া দিঘির ধারে। এখান থেকে হেঁটে মিনিট 15 সময় লাগবে বলছে গুগল। আপনারা কিন্তু টোটোতেও যেতে পারবেন। চলে এসেছি পান্ডুয়া দিঘির ধারে। এমনিতে পান্ডুয়াতে বড় জলাশয় বেশ কয়েকটি রয়েছে, তবে তাদের মধ্যে এই পান্ডুয়া দিঘি আকার এবং আয়তনে বেশ বড়। কাজল কালো জলের সুবিশাল এই দিঘির শোভাও বেশ। তবে হ্যাঁ, আশপাশে প্রচুর লোকালয় থাকায় সেই সৌন্দর্যও কিছুটা ব্যাহত হয়েছে বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। চাইলে এই দিঘিটিকে আরও ভালো করে, আরও সুন্দর করে রাখা যেতেই পারত বলে আমার মত, এবং সেক্ষেত্রে এটি পান্ডুয়ার অন্যতম আকর্ষণ এবং সম্পদ হয়ে উঠতে পারে। যাই হোক, পান্ডুয়া দিঘির পাশেই আছে ইচ্ছাময়ী মাতৃ আশ্রম। এবারে সেখানেই যাওয়া যাক। দিঘির উত্তর দিকের এক কোণে চোখে পড়বে এক গেরুয়া রঙের ঘর, তার পাশ দিয়ে সরু গলি। সেখান দিয়ে এগিয়ে গেলেই চোখে পড়বে আশ্রমের গেট। গেট দিয়ে ঢুকলেই ডান দিকে একটি মন্দির। এটি আশ্রমের প্রতিষ্ঠাতা আদ্যা মায়ের মন্দির। বয়স খুব বেশি নয়, তবে এখন দুপুর হয়ে এসেছে, সেই মন্দির এখন তাই বন্ধ। প্রভু ভক্ত হিসেবে সারমেয়দের এখানে আলাদা কদর আছে বুঝলাম। এখানে একটি শীতলা মায়ের মন্দিরও আছে। শুনলাম আদ্যা মায়ের বাড়ি ছিল পাশেই। একদিন শীতলা মায়ের স্বপ্নাদেশে পুজো শুরু করেন তিনি। পরে এক প্রতিবেশীর দেওয়া জমিতে এই আশ্রম তৈরি হয়েছে। এটি মূলত যোগ আশ্রম। যোগাচার্য শ্যামাচরণ লাহিড়ীর স্নেহধন্য অশোক চট্টোপাধ্যায় এখানে যোগ সাধনের গুরু ছিলেন। সেই মত এবং পথ মেনেই এই আশ্রম চলছে। তবে এখানে দুপুরের ভোগের ব্যবস্থা তেমন কিন্তু নেই। কেউ আগে থেকে বলে গেলে 2-1 জনের ব্যবস্থা হতেও পারে। আশ্রম থেকে বেরিয়ে এবার চলে এসেছি পাশেই থাকা একটি কালী মন্দিরের সামনে।
নিতান্তই পাড়ার কালী মন্দির। তবে নবরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরটি দেখতে বেশ ভালো, সুন্দর রং করা। এই মন্দিরের বয়স খুব বেশি নয়। বাংলার 1419 সালে এই মন্দির নবরূপে গড়ে তোলা হয়েছে। মন্দিরে কালী মায়ের অবস্থান। এখানে অবশ্য নিত্য পুজো হয়। মন্দির দেখে এবার বেরোলাম এখান থেকে। এবারে চলেছি ডিভিসি খালের দিকে। এখান থেকে মিনিট 5 হেঁটে গেলেই ডিভিসি খাল। খালের ওপরে একটা সেতু। এই সেতু পার করে আমি যাব এখন ডান দিকে। এদিকে খালের ধার দিয়ে সুন্দর সবুজে ঘেরা পথ, সেই পথ দিয়ে চলেছি আমি। মিনিট 10 হেঁটে চলে এসেছি লক গেটের সামনে। খুব সুন্দর পরিবেশ। ডিভিসি খালের উপরে একটা লক গেট রয়েছে এখানে। গ্রাম্য আবহ, সুন্দর সবুজে ঘেরা পরিবেশ। খুব বেশি লোকজনও নেই। তবে খালে জল থাকলে এই সৌন্দর্যই আরও খোলতাই হতো। নিরিবিলি এই জায়গাটা চড়ুই ভাতির জন্য বেশ ভালোই। লক গেটের উপরে অবশ্য 2-1 জন রয়েছে দেখছি, তবে সেটাও খুব বেশি নয়। চলুন একটু লক গেট এবং তার পার্শ্ববর্তী এলাকার ছবি দেখাই আপনাদের। লক গেট থেকে এবার চলে এসেছি পাশেই থাকা কৃষি ক্ষেতে। এই শীতের মরশুমে একটু ক্ষেতের মধ্যে না বেড়ালে আমার আবার ঠিক মনটা ভালো লাগে না। তবে এদিকে মাঠে এখন ধান কাটা হয়েছে, তাই একটু ন্যাড়া ন্যাড়া। কিন্তু এখানে আর একটা জিনিস মিলে গেল, সার দিয়ে খেজুর গাছ, আর তাতে বাঁধা রসের হাঁড়ি। খেজুরের সারির পাশেই নতুন আলুর ক্ষেত। ছোট বড় নানান মাপের বিভিন্ন খেজুর গাছ এখানে, সবকটিতেই রসের হাঁড়ি বাঁধা। কি সুন্দর টুপটুপ করে রস পড়ছে দেখুন। ওই দূরে দেখলাম এই খেজুর রস থেকে গুড় তৈরি করার জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওদিকে পরে আসছি। এদিকে খেজুর গাছ কাটা হচ্ছে, সেদিকেই চললাম। গাছে চড়ে খেজুর রসের জন্য ছাল ছাড়াচ্ছেন শিউলি। ছোটবেলার স্মৃতি ভিড় করলো মনে। আমাদের বাড়িতেই ছিল খেজুর গাছ। এই শীতে কাটা হতো সেই গাছ। রস খেতাম আমরা সকালবেলায়। তারপরে জাল দিয়ে গুড় তৈরি করতেন মা। এই জায়গাটাও বেশ দারুণ। খুব নিরিবিলি তো, তাই পাখিও নজরে আসছে। ওদিকে আবার আলুর ক্ষেতের পাশেই মাঠের মাঝে এক কচি শালের বন। এটা তো উপরই পাওনা। শালের ছায়ায় একটু দাঁড়ালাম আমি। এবারে মনে হলো এই সময় মিষ্টি মুখটা করলে কেমন হয়। নিশ্চয়ই ভালো হয়। তাই তো খোলা হলো মিষ্টির বাক্স। 2টি মিষ্টি আছে এই বাক্সে, একটি মালাই চপ, অন্যটি গুড়ের কালাকাঁদ। এবারে বরং এগুলিকে উদরস্থ করা যাক তাহলে। পান্ডুয়া ঐতিহাসিক জায়গা, ফলে ইতিহাসের নানা নিদর্শন তো ছড়িয়ে ছিটিয়ে ছিলই, সেগুলো আমরা দেখেছি। সেই সঙ্গে পান্ডুয়া যেহেতু পুরনো শহর, গলি ঘুজি, সেখানে এখন বড় বড় বাড়ি, এই সমস্ত কিছুই পান্ডুয়াতে হয়ে গিয়েছে। এইসব দেখতে দেখতে একটু যেন হাঁপিয়ে উঠছিলাম। ইতিহাস, ধর্মচর্চা, মন্দির টন্দির সবই তো দেখা হলো, কিন্তু প্রকৃতি কোথায় পাই? কয়েকজন আমাকে খোঁজ দিলেন যে ডিভিসি খালের ওপাশে চলে যান, সেক্ষেত্রে আপনার প্রকৃতি আপনাকে ধরা দেবে। তাদের কথা শুনে ডিভিসি খালের ব্যবসা চলে এসেছিলাম। সত্যি এই পাশটা একেবারেই আলাদা ওপাশের থেকে। ওপাশে যে রূপ আমরা দেখেছিলাম পান্ডুয়ার, এটা একদম বিপরীত। আশপাশে কেউ নেই, সবুজ ক্ষেত শুধু, আর উপরি পাওনা হলো খেজুর গাছ। আপনাদের দেখিয়েছি প্রচুর খেজুর গাছ, এখানে হাঁড়ি বাঁধা হয়েছে, রস সেখান থেকে জাল দিয়ে গুড় টুড় তৈরি হচ্ছে। বেশ সুন্দর একটা ব্যাপার। মানে শীতের যে আমেজ, শীতের যে
পরিচিত একটা ছবি, সেটা কিন্তু আমি এপাশে এসে দিব্যি দেখতে পেলাম। আজকে প্রচণ্ড শীত পড়েছে, আজকে বেশ শীত, ডিসেম্বরের একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি আমরা, মানে আর হয়তো 2-1 দিন পরেই জানুয়ারি চলে আসবে, মানে 2026-এ আমরা পা দেবো। বেশ শীত, তো শীতের দিনে রসের হাঁড়ির থেকে টুপটুপ করে রস পড়ছে, এটা দেখা বেশ একটা অন্য অনুভূতি। সঙ্গে একটু মিষ্টি তো আমরা খাই, এরকম সুন্দর পরিবেশে মাঠের মধ্যে দাঁড়িয়ে একটু মিষ্টি খেতেই পারি। আপনারা দেখেছিলেন মিষ্টি আমরা কিনেছিলাম, দুটো মিষ্টি, একটা হচ্ছে মালাই চপ আর একটা হচ্ছে গুড়ের কালাকাঁদ, ওরাই বললেন নিতে আর কি। তো এই মালাই চপটা একটুখানি খেয়ে দেখি, তারপরে গুড়ের কালাকাঁদটা খাবো। শীতকালে নলেন গুড়ের খাবার দাবারের মজাই আলাদা। আচ্ছা, মালাই চপটা আগে আমরা খাই। মালাই চপটা কিন্তু বেশ ভালো, মালাই চপটা বেশ ভালো। আমরা বিবেকানন্দের নাম অনেকেই বলেছিলেন, তো দেখলাম খেয়ে মিষ্টিটা খারাপ না, সুন্দর একটা গন্ধ আছে, গোলাপ জলের গন্ধ, যেটা আমার খুব ভালো লাগে, খুব হালকা, খুব বেশি নয়। এবার একটু গুড়ের কালাকাঁদ। এটাও ভালো, এতেও খুব বেশি মিষ্টি নেই, আমার পছন্দ হলো সেই জন্য। দুটি মিষ্টি খুব ভালো। আমরা কিন্তু বেড়াচ্ছি খুব ভালোই, সুন্দর বেড়ানো হলো। আপনারা যদি শীতে আসেন এদিকে, তাহলে এই ব্যাপারটা একটু আপনারা উপভোগ করতে পারবেন। এই খেজুর গাছ, এতে চারিদিকে আমার এখন আলু ফলে আছে, এদিকে তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আলুর চাষ হয়, খুব ভালো লাগছে। আমি আর একটু ঘুরি, একটু সামান্য খাওয়া দাওয়া করি, তারপর এবার ফেরার পালা। কিন্তু তার আগে মাঠের মাঝে একটু খাওয়া দাওয়া। এবারে মন খোলা সমালোচনা করি। না না, দুটি মিষ্টি বেশ ভালো ছিল। মালাই চপ 12 টাকা পিস এবং গুড়ের কালাকাঁদ 10 টাকা পিস, দাম ঠিকই আছে। খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, এবারে বরং যাওয়া যাক সেই গুড়ের ছাউনির দিকে। একটু পাটালি নেওয়ার ইচ্ছে আছে আমার। তবে এই দুপুরে শিউলিরা দেখলাম এখন বিশ্রাম করছেন। গুড় তৈরি হয় সকালের দিকে, তাই এখন গুড় তৈরির ছবি সেভাবে মিলল না। এমনকি ওদের কাছে পাটালিও নেই, সবই নাকি বিক্রি হয়ে গিয়েছে। অগত্যা কি আর করা, এবারে ফিরতি পথ ধরা। এই সুন্দর সবুজ পরিবেশ ছেড়ে যেতেই চাইছিল না মন, কিন্তু যেতে তো হয়। এগোলাম সামনে কালনা পান্ডুয়া রোডের দিকে। চলে এসেছি বড় রাস্তায়। এখানে পাশেই ডিভিসির একটি অফিস, সেদিকটাও বেশ সুন্দর। সামনের রাস্তাটা বেশ নজর কাটছিল আমার, একটু সেদিকেও এগোলাম। এদিকেও খালের ধার বেশ সুন্দর, নিরিবিলি নির্জন। এখানে খালের ধার ঘেঁষে বড় বড় গাছ, তার ছায়া ভরা এলাকায় চমৎকার পিকনিক করা যায়। অনেকে করেও থাকেন মনে হলো দেখে। তবে হ্যাঁ, খালে জল থাকলে ব্যাপারটা আরও জমে যেত। খালের ধার থেকে এবারে রওনা দিলাম। ধরে নিয়েছি পান্ডুয়া স্টেশন যাওয়ার অটো। ইচ্ছে ছিল পান্ডুয়ায় গিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফেরার ট্রেন ধরব, কিন্তু এখন প্রায় 3টে বাজে। 3:30 নাগাদ বর্ধমান শিয়ালদহ লোকাল আছে, যা আমায় এখান থেকে সরাসরি দমদমে নামিয়ে দেবে। রেস্টুরেন্টে খেতে গেলে ওই ট্রেনটা মিস হয়ে যেতে পারে। অগত্যা স্টেশনেই যাচ্ছি, সেখানে গিয়ে যা পাই খেয়ে নেব। স্টেশনের গায়েই এই হোটেলটি পেলাম। মিনিট 20 সময় আছে এখনো, অসুবিধা হবে না। নিয়ে নিয়েছি চিকেন থালি, গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে অন্যান্য ডাল তরকারিও বেশ গরম। এই অবেলায় এমন গরম ভাত এবং ডাল, কচুরমুখির তরকারি এবং মুরগির মাংস গরম গরম পাবো ভাবিনি। দারুণ খেলাম।
2 পিস চিকেন দিয়ে এই থালির দাম পড়ল এখানে মাত্র 85 টাকা। চলে এসেছি স্টেশনে। ট্রেন অবশ্য মিনিট 15 লেট। সকালে ছিমছাম ফাঁকা স্টেশনে এখন বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে। এই ট্রেনটা পাওয়াতে ভালোই হলো আমার, না হলে আমায় এখান থেকে ব্যান্ডেল, সেখান থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে আবার ট্রেন ধরতে হতো। এই ট্রেনে সরাসরি দমদম চলে যাব। ও হ্যাঁ, কারো কারো মনে হতেই পারে কাছাকাছি তো জামগ্রাম বা মহানাদ ছিল, সেটাও একবারে দেখে গেলেই হতো। তাদের জন্য বলি ধৈর্য হারাবেন না, আমরা আগামীতে জামগ্রাম বা মহানাদে ফের বেড়াতে আসব। ওই তো ঢুকছে ট্রেন, আগে বরং উঠেনি, বাকি কথা ট্রেনে উঠেই হবে। উঠে গিয়েছি ট্রেনে। এবারে বলি এদিকে যাতায়াতের বিষয়ে। কলকাতা থেকে ট্রেনে বিভিন্নভাবেই আসা যায়। হাওড়া দিয়ে এলে সরাসরি বর্ধমান বা মেমারি লোকাল ধরে চলে আসতে পারেন পান্ডুয়া। শিয়ালদহ বা দমদম দিয়ে এলে নৈহাটি ব্যান্ডেল হয়ে আসা যায়। শিয়ালদহ থেকে একটা বর্ধমান লোকাল আছে বটে, তবে সেটা পান্ডুয়া পৌঁছয় বেলা প্রায় 12:30 নাগাদ, একটু দেরি হয়ে যাবে। দমদম থেকে ট্রেনে বালিঘাট এসে বালি থেকেও বর্ধমান বা মেমারি লোকাল ধরা যায়। গাড়িতে বা বাইকে এলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পার করে ধরে নিন পুরনো জিটি রোড, অথবা ডানকুনি দিয়ে এলে ডানকুনি থেকে দিল্লি রোড ধরে মগরা এসে ধরে নিন জিটি রোড। জিটি রোড ধরে এবার আরও খানিকটা এগোলেই পান্ডুয়া। পান্ডুয়াতে থাকার হোটেল খুব একটা নেই, ছোটোখাটো লজ 2-1টি আছে বটে, তবে এখানে রাত্রিবাসের প্রয়োজনও পড়ে না। বেশ কিছু রেস্টুরেন্ট এবং ভাতের হোটেল আছে এখানে, তাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর বেরিয়েছি আজ। অনেক কিছু দ্রষ্টব্য এখানে কিন্তু ছিল না, তাই ধীরে সুস্থে সব দেখেছি মন দিয়ে। আজ তাহলে এখানেই শেষ করি, আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।